মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার। দগ্ধদের চিকিৎসা এবার ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার। গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর বলছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা রেখে ইসির নতুন গণমাধ্যম নীতিমালা, বিদেশি পর্যবেক্ষকদের জন্য আলাদা বিধান। এবং বেআইনিভাবে শত শত মুসলিমকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত, বলছে হিউম্যান রাইটস ওয়াচ। দিল্লির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আহত ও দগ্ধদের চিকিৎসা সেবা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের একটি বিশেষ চিকিৎসক দল। ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার 3 সদস্যের একটি ভারতীয় মেডিকেল টিম ঢাকায় আসে। একই দিন সিঙ্গাপুর থেকে আসে 3 সদস্যের একটি চিকিৎসক দল। এ বিষয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, বার্ন ইনস্টিটিউটে এখন কি পরিস্থিতি দেখছেন জানতে চাই আপনার কাছে। আমরা এই মুহূর্তে আছি জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে। এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে অনাকাঙ্ক্ষিত যেই বিশৃঙ্খলতা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শৃঙ্খলা ফেরাতে কিন্তু এখানে দায়িত্বে নিয়োজিত আছেন সেনাবাহিনীর সদস্যরা, এবং তারা কিন্তু যানজট, হাসপাতালের সামনে যাতে যানজট না হয় এবং রোগীদের যাতে কোনোভাবে যারা রোগীদের অন্য ঝুঁকিতে না পড়ে সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী তারা অবস্থান নিয়েছেন। এবং আরেকটি বিষয় যে এই মুহূর্তে যদি আমি বলি, এখানে সিঙ্গাপুর থেকে আসা 7 সদস্যের একটি প্রতিনিধি দল, তারা কিন্তু 48 ঘন্টার পর্যবেক্ষণে দগ্ধ রোগীদের আসলে কি পরিস্থিতি সেই পর্যবেক্ষণে তারা কিন্তু এখন হাসপাতালে অবস্থান করছেন। এবং আসলে আর বিকেলের মধ্যেই কিন্তু ভারত থেকে আসা একটি টিম, 4 সদস্যের একটি টিম, তারাও কিন্তু এই হাসপাতালে আসবেন। এবং চীন থেকেও কিন্তু 7 সদস্যের প্রতিনিধি দল সন্ধ্যায় আসবে, এবং তারা কিন্তু যেই দগ্ধ রোগী যারা আছে তাদের আসলে কিভাবে চিকিৎসা দেওয়া হবে, তাদের উন্নত চিকিৎসার দেওয়ার কোনো অপশন আছে কিনা সেই বিষয়ে তারা আসলে চিন্তাভাবনা করবেন, এবং সেই দায়বদ্ধতা থেকেই তারা কিন্তু আসবেন। আরেকটি বিষয়, এই মুহূর্তে কিন্তু আসলে গতকাল পর্যন্ত এই হাসপাতালটিতে ভর্তি ছিল 44 জন রোগী। এর মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক 2 জন ছাড়া বাকি সবাই কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এবং এদের মধ্যে আসলে 8 জনের অবস্থা গুরুতর, আশঙ্কাজনক, এবং 13 জনের অবস্থা আসলে গুরুতর, এবং 23 জনের অবস্থা আশঙ্কামুক্ত। তো চিকিৎসকরা আসলে তারা কিন্তু রাত দিন পরিশ্রম করে তারা চিকিৎসা দিচ্ছেন, এবং খুবই গুরুত্ব সহকারে এবং রাষ্ট্রীয় দায়বদ্ধতা থেকেই। তো আমার কাছে এই ছিল সবশেষ পরিস্থিতি বার্ন ইউনিট থেকে। জি মনির, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উমায়ের, বাপ্পি ও আরিয়ানের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর দিয়াবাড়ি এলাকার তারার টেকে নিহতদের স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করেন তিনি। এ সময় স্বজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমরা শুধু এই কথা তাদেরকে বলতে এসেছি, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নিজেও এখন হাসপাতালে ভর্তি হয়েছে আবার অক্টোবর রাত্রে অসুস্থ অবস্থায়, তিনি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন
যে তাদেরকে আমাদের যে ব্যথা, আমাদের যে সমবেদনা, আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে জানাবেন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছে ডিবি। সকাল ৮টার দিকে তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর উল্লেখ করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত সমালোচিত এ বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করে। ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা রেখে গণমাধ্যম কর্মীর নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মী ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য দুটি আলাদা নীতিমালা জারি করা হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের জন্য ৩০ দিনের সময় দিয়ে আবেদন আহ্বান করবে ইসি। স্থানীয় সরকার নির্বাচনেও প্রযোজ্য হবে নতুন এ নীতিমালা। আরও জানাচ্ছেন এমআর আসাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিককে ভোটের সংবাদ সংগ্রহের অনুমতি দেয় আউয়াল কমিশন। এর মধ্যে ১২৭ জন পর্যবেক্ষক এবং ৫৯ জন সংবাদকর্মী ছিলেন। ২০২৪-এর নির্বাচনের মতো বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও সে সময় প্রশ্ন উঠেছিল। চলতি মাসের ৮ তারিখ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, বিগত ৩টি বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেয়া পর্যবেক্ষকরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুযোগ পাবেন না। যে সমস্ত পর্যবেক্ষক গত ৩টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজারভারের কথা বলছি। সেই বিবেচনায় আগামী সংসদ নির্বাচন সামনে রেখে তাদের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। এর শর্ত অনুযায়ী বিদেশিরা নির্ধারিত আবেদনপত্র পূরণ করে ইমেইল বা ফ্যাক্স করে পাঠাতে পারবেন। বাংলাদেশে অবস্থিত দেশগুলোর দূতাবাসের মাধ্যমেও করা যাবে আবেদন। কমিশন বিজ্ঞপ্তি দেওয়ার ৩০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। নতুন নীতিমালা জারি হওয়ায় ২০২৩ সালের নীতিমালাটি বাতিল হলো। এদিকে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য জারি করা আলাদা নীতিমালায় ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও সাক্ষাৎকার নেয়া এবং গোপন কক্ষের ছবি ধারণে বিধিনিষেধ রয়েছে। ভোট গণনার সময় ছবি নেওয়া গেলেও তা সরাসরি সম্প্রচার করা যাবে না। একসঙ্গে সর্বোচ্চ ২টি মিডিয়া ভোটকক্ষে প্রবেশ করতে পারবে। সময় মিলবে ১০ মিনিট। সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাচ্ছেন এবার। তাদের জন্য দেয়া হবে বিশেষ পাস, যানবাহনের জন্য স্টিকার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য এই নীতিমালা জারি করলেও স্থানীয় সরকার নির্বাচনেও এটি প্রযোজ্য হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের সঙ্গে মিলে গণতন্ত্রকে চিরতরে ধ্বংস করার চেষ্টা করেছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, এমন অভিযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন। বলেন, খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে, হাজার হাজার মায়ের কুল খালি হয়েছে। এজন্য সাবেক এই প্রধান বিচারপতির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তিনি। দুপুরে হাইকোর্টে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জয়নুল আবেদিন। তারপরে আপনারা শুনেছেন যে ফ্যাসিস্ট সরকার বলেছে যে তারা যা করেছে তা এই সর্বোচ্চ আদালতের আদেশ মোতাবেক করেছে। এবছর ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে বলে জানালেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জুনিয়র মেডিসিন কনসালটেন্ট ইয়াসমিন আক্তার। এ ধরন মস্তিষ্ককে আক্রান্ত করে রোগীর সংকট বাড়িয়ে দেয় বলেও জানিয়েছেন তিনি। দেশে দিন দিনই ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে হাসপাতালগুলোতে বিভিন্ন জায়গা থেকে রোগী আসছে বলেও জানান এ চিকিৎসক। প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান ইয়াসমিন আক্তার। সিমটমগুলো তো আসলে জ্বর, শরীর ব্যথা যেটা গতবারও ছিল, এবং বমি, পাতলা পায়খানা, এগুলো এবারও আছে। তবে এবার যেটা হচ্ছে সাথে ফ্লু লাইক যে সিমটমগুলো আমরা বলি, সর্দি, কাশি, এই সমস্যাগুলো ডেঙ্গুর সাথে হচ্ছে। তো এখন হতে পারে যে ডেঙ্গুর সাথে কনকন্টেন্ট অন্য কোনো ভাইরাস দিয়েও এফেক্টেড হচ্ছে, যে কারণে আসলে এই সিমটমগুলো দেখা যাচ্ছে। এ বিষয়ে আরও জানাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে যোগ দেবেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, ডেঙ্গু নিয়ে কি বলছেন চিকিৎসকরা, বলবেন জনগণকে।
অলি যেমনটা বলছিলেন যে আমি এখন যে দাঁড়িয়ে আছি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এখান থেকে কিন্তু অনেক রোগী আসছেন এখনো পর্যন্ত, যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে আসতেছেন এবং তাদের মধ্যে এখন নতুন একটা প্রভাব বা নতুন একটা ধরন দেখতে পাচ্ছেন। এখানকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের যে জুনিয়র কনসালটেন্ট আছেন উনি আমাদেরকে জানিয়েছেন যে এখন নতুন একটা ধরন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রচুর মাথা ব্যথা। এই মাথা ব্যথা অনেক সময় স্ট্রোক করে ফেলতে পারছে এবং এই মাথা ব্যথার তীব্রতা এতই বেশি যে তখন রোগী দেখা যাচ্ছে যে কোনো সময় পড়ে যেয়ে আক্রান্ত হয়ে যাচ্ছেন। একই সঙ্গে আপনাকে আমি জানিয়ে রাখতে চাচ্ছি যে গতকাল যেটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানিয়েছেন, সেখানে কিন্তু 4 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং 319 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটা ডাক্তাররা বলছেন যে এটা নিয়ে একটু টেনশনের বিষয় কাজ করছে তাদের মধ্যে। আর এই সময়টাতে রোগী সাধারণত আসে হাসপাতালে, তো এই রোগীদের মধ্যে কিন্তু আরও বেশ কিছু ধরন দেখা যাচ্ছে। তাদের মধ্যে যে আগে যে পেটে ব্যথা ছিল, সেই ব্যথার তীব্রতা এখন অনেক বেশি এবং অনেক সময় দেখা যাচ্ছে যে খিঁচুনি আকারে ব্যথাটা হচ্ছে। এই ব্যথাতে রোগী হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। তো এরই মধ্যে রোগীদের মধ্যে যে দেখা যায় যে স্বাস্থ্য নিয়ে যে অনেক সময় তারা যে সচেতন থাকবেন, এই বিষয় নিয়েও কিন্তু এখানকার ডাক্তাররা বলছেন যে অবশ্যই প্রত্যেকটা রোগীকে বা প্রত্যেকটা মানুষকে যেন তারা সচেতন থাকে, মশাকে যেন কোনো মতেই মশা কামড়াতে না হয় এবং মশা যেন না কামড়ায় এবং একই সঙ্গে মশা নিধনের সব রকম ব্যবস্থা যেন তারা ঘরের মধ্যে রাখে। ডেঙ্গু সচেতনতা, জনসচেতনতাটা খুব জরুরি বলে ডাক্তাররা বারবার সচেতন করছেন। এবং যদি কেউ মুন্নি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে খবর জানানোর জন্য। ভারত সরকার সাম্প্রতিক সময়ে শত শত বাঙালি মুসলিমকে বেআইনিভাবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এসব মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই বাংলাদেশে পাঠানো হয়েছে বলে সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গত এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরে একদল পর্যটকের ওপর হামলার পর মুসলিমদের বিরুদ্ধে হয়রানি শুরু করে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিহিংসা চরিতার্থ করতে গত 7 মে থেকে 15 জুন পর্যন্ত অন্তত 1,500 মুসলিম নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তথ্যমতে এর মধ্যে অন্তত 100 জন রোহিঙ্গা শরণার্থী। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বুধবার এক প্রতিবেদনে জানায় 2025 সালের মে মাস থেকে এ বিতরণ প্রক্রিয়া আরও জোরদার করেছে দিল্লি। সংস্থাটি বলছে শাসক দল বিজেপি নির্বিচারে বাঙালি মুসলিমদের ভারত থেকে বিতাড়িত করতে বৈষম্যের আগুনে ঘি ঢালছে। অনেক ক্ষেত্রে প্রকৃত ভারতীয় নাগরিকরাও এ প্রতিহিংসার শিকার হচ্ছে। গত জুন মাসে 9টি ঘটনার ভুক্তভোগী ও পরিবারের 18 সদস্যের সাক্ষাৎকার নেয় হিউম্যান রাইটস ওয়াচ। এর মধ্যে ভারতীয় নাগরিকও আছেন যাদের প্রথমে পুশিন করা হয়, পরে তাদের পুশব্যাক করে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লিকে দেয়া ঢাকার চিঠির কোনো সাড়া মেলেনি। প্রতিবেদনে বলা হয়, বিজেপি শাসিত রাজ্য আসাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও রাজস্থান থেকে মুসলিম অভিবাসী শ্রমিকদের আটক করে বিএসএফ এর হাতে তুলে দেয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে আটক ব্যক্তিদের মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে পুশিনে বাধ্য করছে বিএসএফ। এছাড়া গত মে মাসে শখানেক রোহিঙ্গা শরণার্থীকে আসাম থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, এর বাইরে আরও 40 রোহিঙ্গাকে সাগরে পাঠিয়ে দেয় ভারত এবং তাদের মিয়ানমারের উপকূলে সাঁতরে যেতে বাধ্য করে। এ ঘটনাকে মানবতার চরম লঙ্ঘন আখ্যা দিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুস। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। জুলাই আন্দোলনের এই দিনে ঢাকাসহ 3 জেলায় বুধবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ। 2024 সালের এই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কের খোঁজ পাওয়া যায়। আন্দোলন ঘিরে বিক্ষোভ সংঘাতে 24 জুলাই পর্যন্ত 201 জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
বাকিটা জানাচ্ছেন রেজা খান। কোটা সংস্কার আন্দোলনের ২৪ জুলাই ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও ৪ জনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ১ জন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘাতে ২৪ জুলাই পর্যন্ত ২০১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এদিন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া যায়। নিখোঁজের ৫ দিন পর ফেসবুকে পোস্টে আসিফ ও বাকের নিজেদের চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয় বলে জানান। এদিন ঢাকাসহ ৩ জেলায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং অন্যান্য জেলায় কয়েক ঘন্টা কারফিউ শিথিল থাকে। ৪ ঘন্টার জন্য খুলে দেওয়া হয় সরকারি অফিস ও ব্যাংক। এছাড়াও এদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকরা। কোমলমতি ছাত্রদের আন্দোলনকে কেবলমাত্র ঢাল হিসাবে ব্যবহার করে আন্দোলন ঘিরে ঢাকার যেসব স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সেগুলোর মধ্যে অন্যতম মেট্রো রেল সহ কয়েকটি স্থাপনা সরকারের উদ্যোগে বিদেশি কূটনীতিকদের সরেজমিন পরিদর্শন করানো হয়। এ বিষয়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, মোট ৪৯টি মিশনের প্রতিনিধিরা ধ্বংসযজ্ঞ চালানো কয়েকটি স্থাপনা পরিদর্শন করেছেন। বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই ৬ জন নিহতের ঘটনা তদন্তে এদিন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১৬ জুলাই সংঘর্ষের বিষয়ে জানতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে জনগণের কাছে তথ্য চাওয়ার সিদ্ধান্ত নেয় কমিটি। আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত করতে না পারায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এদিন আন্দোলনরতদের দুষ্কৃতিকারী আখ্যা দিয়ে বলেন, তাদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনা হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ফরিদপুরের করিমপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। সকাল ৯:৩০টার দিকে ফরিদপুর মাগুরা মহাসড়কের সদর উপজেলার করিমপুরে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী সালাউদ্দিন জানিয়েছেন, সকাল ১০টার দিকে করিমপুরের আবুল হোসেন পেট্রোল পাম্পের পাশে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে আসা একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লোকাল বাসের ৩ যাত্রী নিহত হয়। এ সময় আহত হয় 2 বাসের 10 যাত্রী। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মাদারীপুরের শিবচরে বাস, কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়। নিহতরা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ৫ থেকে ১৫ লাখ টাকার লোভে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার দরিদ্র ও অসহায় মানুষ বিক্রি করছেন নিজের কিডনি। বিশেষ করে উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের প্রায় ২০ গ্রামের সহজ সরল মানুষ নিজের কিডনি বিক্রি করছেন। তবে ২০২২ সাল থেকে প্রশাসনের তৎপরতা ও স্থানীয়দের সচেতনতায় কমছে কিডনি বিক্রি। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। অভাবের তাড়নায় দালাল চক্রের প্রলোভনে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের ২০ গ্রামের দরিদ্র মানুষ বিক্রি করছেন নিজের কিডনি। পরিবারের সচ্ছলতা ফেরাতে কিডনি বিক্রি করলেও ঘোরেনি তাদের ভাগ্যের চাকা। উল্টো প্রতারিত হয়ে মামলা ও ঋণের বেড়াজালে মানবেতর জীবনযাপন করছেন। কেউ ভুগছেন জটিল রোগে। ঝামেলা করে ঢাকাতে মেলা হাফসা ভালো আছে, করা যাবে না, এই কাজ করা যাচ্ছে না, কোনো কাজ কামটা করা হয় না। আমাদের এলাকার কিছু সংখ্যক লোক দালালের চক্রান্তে পড়ে তারা কিডনি বিক্রি করছে। প্রশাসনের তৎপরতায় এখন আর আগের মতো কিডনি বেচাকেনা নেই বললেন জনপ্রতিনিধিরা। কিডনির হাট জয়পুরহাট, এরকম একটা স্লোগান একসময় উঠেছিল। তারপর থেকে প্রশাসন সজাগ হয়ে যায়, যারা জনপ্রতিনিধি ছিল তারাও সজাগ হয়ে যায়। আমরা অ্যাওয়ারনেস করে এই জিনিসটি একেবারেই বন্ধুর পথে নিয়ে গেছি। এখন বর্তমানে ভালোই আছে অসহায় মানুষ। আগের
দালালের খপ্পরে পড়ে কিডনি বিক্রি করতো, কিন্তু এখন সেটা নেই। যারা কিডনি বিক্রি করেছেন তারা দীর্ঘমেয়াদী নানা রোগে ভুগবেন বলে জানালেন জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। কিডনি তারা দান করছে, এর ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তারা পড়ে যাচ্ছে। তাদের বাকি জীবনে বিশেষ করে খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন ওষুধ, এই যে ওষুধগুলো কিডনির উপরে প্রভাব ফেলে। 2011 থেকে 2022 সাল পর্যন্ত কিডনি বেচাকেনায় 17টি মামলা হয়েছে। অনেককে গ্রেফতারও করা হয়েছে, তবে এরপরে আর কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে 22 সালের পরে কোনো অভিযোগ আসেনি, কেউ কোনো ভিকটিমের কথা বলেনি বা কোনো বিক্ষুব্ধ ব্যক্তি বা যারা এটি জানে আইনগত প্রতিকার চেয়েও পুলিশের কাছে কেউ আসেনি। তো আমরা তৎপর রয়েছি অতীতের মতো। সামনে যদি কোনো অভিযোগ আসে আমরা অতীতের মতো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। টাকার লোভে নিজের শরীরে কিডনি বিক্রি করা থেকে ফেরাতে প্রশাসন কঠোর ভূমিকা নেবে, দাবি সচেতন মানুষের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইসরায়েলি বর্বরতায় গত 24 ঘন্টায় প্রাণ গেছে শতাধিক ফিলিস্তিনির। এর মধ্যে 34 জনই ত্রাণ সহায়তা নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এদিকে গাজায় ভয়াবহ আকারে মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির তথ্য মতে মার্চ থেকে মে পর্যন্ত টানা প্রায় 80 দিন গাজায় এক কণা খাদ্য ঢুকতে দেয়নি ইসরায়েল। বর্তমানে যে ত্রাণ প্রবেশ করছে তা অপর্যাপ্ত বলেও মন্তব্য করেছে সংস্থাটি। অন্যদিকে তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা সম্পন্ন হয়েছে। এতে 1200 জন করে বন্দি বিনিময়ে সম্মত হয়েছে দুই পক্ষ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার। দগ্ধদের চিকিৎসায় এবার ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার। গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর বলছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা রেখে ইসির নতুন গণমাধ্যম নীতিমালা। বিদেশি পর্যবেক্ষকদের জন্য আলাদা বিধান। এবং বেআইনিভাবে শত শত মুসলিমকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত, বলছে হিউম্যান রাইটস ওয়াচ। দিল্লির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।